মেঘালয়, মেঘের আলয়। ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এই সুন্দর রাজ্যটি থেকে চলুন আজকে আমরা ঘুরে আসি। প্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত মন্দির, অসংখ্য জলপ্রপাত এবং স্বচ্ছ জল, প্রাকৃতিক গুহা, সুন্দর সাজানো গোছানো ছোট্ট গ্রাম, আঁকাবাঁকা সুবিস্তৃত পথ, সবুজ বনানী, উঁচু মালভূমি, এই সমস্ত কিছু রয়েছে এই পর্বে। তো চলুন, মেঘালয় ঘুরতে গেলে আপনারা কিভাবে আসবেন, কোন হোটেল বুকিং করবেন, গাড়ি কিভাবে বুকিং করবেন, কোথায় কোথায় যাবেন, কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন, কি কি খাবেন, কত খরচা হতে পারে, এই সমস্ত কিছুর একটা প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আমার এই ভিডিওটা। তো আসুন দেরি না করে আপনাদের সমস্ত তথ্য আমি দিতে থাকি। মেঘালয় পৌঁছতে গেলে আপনাদের হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে গুয়াহাটি স্টেশনে, অথবা আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনেও আসতে পারেন, ওখান থেকে আবার ট্রেনে করে আসতে পারেন, অথবা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ওখান থেকে গাড়ি করে আপনাদের পৌঁছে যেতে হবে শিলংয়ে। আর আমরা এসেছিলাম সরাইঘাট এক্সপ্রেস করে, যেটা বিকেল 4:05 হাওড়া থেকে স্টেশন থেকে ছাড়ে। আমরা সমস্ত কিছু আগে থেকে বুকিং করে রেখেছিলাম, তো আমাদের ড্রাইভার চলে এসছে। আমাদের ড্রাইভার খুবই ভালো মানুষ ছিল। আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে বুকিং করে এই ট্রিপটা খুব স্মুথলি করে দিতে পারবেন। তো আমরা প্রথম দিনকে গুয়াহাটি শহরের কামাখ্যা মন্দিরে ভিজিট করেছিলাম। তো কামাখ্যা টেম্পলে আমরা পুজো দিয়ে সেদিনকে আমরা সন্ধ্যেবেলায় শিলংয়ে পৌঁছেছিলাম। আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতের উপর এই কামাখ্যা মন্দিরটি অবস্থিত। এখানে এটা হচ্ছে সেবা কুপন সংগ্রহের লাইন, অন্ন সেবা। এখানে পুজো দেওয়ার পরে এখানে এসে আপনারা বিনামূল্যে ভোগ সংগ্রহ করতে পারেন। তার জন্য আপনাদের 12টার আগে লাইন দিয়ে এসে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। কামাখ্যা মন্দিরের প্রবেশ করার আগে আপনাদের এরকম অসংখ্য পুজোর সামগ্রী কেনার দোকান দেখতে পাবেন, আপনারা পাবেন। এখান থেকে আপনারা মায়ের পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে মন্দিরে প্রবেশ করতে পারেন। মিনিমাম 100 টাকা থেকে ডালা স্টার্ট হয়। কামাখ্যা খুবই জাগ্রত মন্দির হিসেবে ধরা হয়। এখানে সতী মায়ের যোনি পড়েছিল। অম্বুবাচীর সময় যখন 3 দিন মন্দির বন্ধ থাকে, ধরা হয় যে মা তখন ঋতুমতী হন। তো তার পরের দিন রক্তবস্ত্র ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, যেটা খুব লাকি হিসেবে এখানে ধরা হয়। এখানে যোগ সাধনা করা হয়। কামাখ্যা মন্দিরে প্রবেশ করার পরে এরকম মন্দির পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা রয়েছে। কামাখ্যা মন্দিরটি অপূর্ব দেখতে লাগে, এখানে আসলে মন শান্ত হয়ে যায়। এখানে মোটামুটি 4টে ভাগ রয়েছে। একটা গর্ভগৃহ একটা রয়েছে, আর 3টে মণ্ড রয়েছে। তো যারা গর্ভগৃহে পুজো এসে দিতে চান তাদের আপনাদের ভোরবেলা এসে প্রায় 3:30 4টের মধ্যে এসে আপনাদের লাইন দিতে হবে, যারা গর্ভগৃহে পুজো দিচ্ছেন তাদের জন্য। আর যারা আমাদের মতন এমনি নর্মাল মন্দিরে পুজো দিতে চান তারা যে কোনো টাইমে এসে পুজো দিয়ে দিতে পারেন। মন্দির সকাল 6টা থেকে খোলা থাকে 1:30 অবধি, আর তারপরে আবার বিকেল 3:30 বা 4টে নাগাদ খোলা হয়, থেকে 7টা 7:30 অবধি মন্দির খোলা থাকে। আর ভিআইপি লাইন দিয়েও আপনারা মেন গর্ভগৃহে পুজো দিতে পারেন, কিন্তু তার জন্য 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। ভিআইপি টিকিট 500 টাকা করে লাগে পার হেড। পুজো দেওয়ার পরে আমরা এই সর্দারজি ধাবায় খেতে এসেছিলাম। এখান থেকে খেয়ে আমাদের শিলং পৌঁছতে বিকেল হয়ে গেছিলো। পথে যাওয়ার সময় আপনারা উমিয়াম লেকটা অ্যাজ এ সাইট সিন দেখে নিতে পারেন। এখান থেকে মোটামুটি শিলংয়ে যেতে 4 ঘন্টা টাইম লাগে। তো অনেকে গুয়াহাটিতে সেদিনকে কাটিয়ে যান, তো আপনারা চাইলে গুয়াহাটিতে নাইট স্টে করতে পারেন। আমরা শিলংয়ে চলে গিয়েছিলাম। শিলংয়ে আমাদের হোটেল ছিল হোটেল ইন্ডিয়ানা। তো এই হোটেলটা খুবই ভালো, মানে হোটেলটার রেটিং বললে আমি আউট অফ 5-এ 5ই দেবো। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এখানে সকালবেলার লাঞ্চে, রাত্রিবেলা সব ধরনের খাবার পাওয়া যায়। বললে রুম সার্ভিসও ওরা দিয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের রুমটা মোটামুটি বড়ই ছিল। এই সাইডে মিরর রয়েছে, এখানে টেলিভিশন রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, একটা জলের বোতল প্রোভাইড করেছিল ওরা, ইন্টারকম রয়েছে পাশে। আর এটা হচ্ছে বাথরুমটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন।
কমোড, শাওয়ার, গিজার, মিরর, সোপ পেপার, শ্যাম্পু, সব কিছুই, ডাস্টবিন সব কিছুই প্রোভাইড করেছিল। আর এইটা হচ্ছে এখানে একটা বেশ বড় বারান্দাও ছিল ওর সাথে অ্যাটাচড। বারান্দাটার ওই পাশে সমস্ত মানে দোকান ছিল, তো ওই দিক ভালোই বসে সময় কেটে যায় আর কি। এখানে স্পেশিয়াস ছিল জায়গাটা। এটা হচ্ছে কাবার্ড, ছোটো মতন কাবার্ডও ছিল, এখানে আপনারা লাগেজ বা জামা কাপড় রাখতে পারেন। হ্যাঙ্গারও ওরা প্রোভাইড করেছিল হোটেল থেকে, ডাস্টবিনও ছিল। আর আমরা হোটেলে রুম সার্ভিসে খাবার অর্ডার করেছিলাম, স্যুপ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবার খুব টেস্টি ছিল। আর সেদিনকে ছিল 25 ডিসেম্বর। তো দেখুন কোনো অংশে কলকাতার পার্ক স্ট্রিট থেকে কম লাগছে না, এত সুন্দরভাবে শিলং শহরটাকে সেদিনকে সাজানো হয়েছিল, জাস্ট চোখ ধাঁধানো আর কি। তো বাচ্চাদেরও খুব ভালো লাগছিল। এটা ছিল রাত্রি 12:30টার পিকচার, মানে 12:30টার সময় দেখুন কত ভিড় রয়েছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল। তো আমরা খুব মজা করেছিলাম সেদিনকে। রাত্রিবেলা আমরা প্রায় 1টা অবধি শিলংয়ে পায়ে হেঁটে ঘুরেছি। ডে 1 এভাবে কাটার পরে ডে 2তে সকালবেলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে পৌঁছে গেছি। ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, বয়েলড এগ, নর্মাল পাউরুটি, এমনি টোস্ট, এছাড়া রয়েছে এখানে আলু পরাঠা, তার সাথে ছিল টক দই, এখানে রয়েছে পোহা, ওই পাশে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুটস রয়েছে। আচ্ছা, এই পাশে রয়েছে জুসের কাউন্টার, এক একদিন এক একটা জুসেরও প্রোভাইড করেছিল। ব্রেকফাস্ট খুব হিউজ ছিল, টেস্টি ছিল, এছাড়া চা কফি তো ছিলই সাথে। তো ব্রেকফাস্ট করে আমরা সেদিন হোটেল থেকে চেক আউট করেছি, করে আমরা আমাদের সাইট সিনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আচ্ছা, যারা বাজেটে ঘুরতে চান তাদের জন্য কিন্তু এখানে এনটিডিসির বাস ছাড়ে, 500 টাকা করে পার হেড টিকিট লাগে। তো তারা বাসে করেও কিন্তু আপনারা আপনাদের প্যাকেজটা বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ডে 1-এ আগে শিলংয়ে পৌঁছে তারপরে গিয়ে কিন্তু আপনি ওটা বুকিং করে নেবেন। আর আমরা যেহেতু 4 চাকার গাড়ি করে গেছিলাম, তো আমাদের এই হেডেকটা ছিল না। তো 4 চাকার গাড়িও আপনারা বুকিং করতে পারেন, সেক্ষেত্রে 3000-4000 টাকা করে পার ডে হিসেবে ওরা কিন্তু নেয়। আচ্ছা, এইটা হচ্ছে আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে প্রথম আমাদের পড়েছিল এই ভিউ পয়েন্টটা। এটা হচ্ছে মাউডক ডিমপেম ভিউ পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যে জিপ লাইনিং রয়েছে। আর এই পয়েন্টের থেকে নিচে আরেকটু সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে একটা ছোট সুন্দর মানে ওয়াটারফলসও রয়েছে, সেটাও আপনারা ট্রেক করে যেতে পারেন যদি হাতে আপনাদের টাইম থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে মসমাই কেভ। এই কেভটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই গুহাটা। এটা হচ্ছে বেলে পাথর আর চুনা পাথর এই দুটো দিয়ে এই গুহাটা তৈরি হয়েছে, দুটোর মিশ্রণে। তো এইটার ভেতর দিয়ে যাওয়ার একটা জাস্ট অন্য ধরনের আপনাদের এক্সপিরিয়েন্স হবে। অবশ্যই জায়গাটা যাবেন, তবে বাচ্চা এবং বয়স্করা একটু সাবধানে যাবেন, কেননা এখানে উঁচু নিচু আর অসম্ভব সরু সরু অনেক স্পেস রয়েছে, যেখানে আপনাকে অনেক সময় হামাগুড়ি দিয়েও যেতে হতে পারে, বসে যেতে হতে পারে। তো মাথা বাঁচিয়ে এবং বাচ্চাদেরকে সাবধানে যাবেন, আর অবশ্যই যাবেন, খুবই খুবই ভালো লাগবে। আর ওই দেখা যাচ্ছে বেরোনোর পথ গুহা থেকে। তো এইভাবে আমরা এখান থেকে বেরোবো। আর ওভারঅল জার্নিটা খুবই মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। তো পায়ে হাঁটু কন্ডিশন ঠিক থাকলে অবশ্যই এটা করবেন, মিস করবেন না। এরপরে রাস্তাতেই আপনারা লাঞ্চ করে নেবেন। তারপরে আমরা হোটেলে পৌঁছলাম। আমাদের একটা হোমস্টে বুকিং করা হয়েছিল, এভলিনা গেস্ট হাউস। তো হোমস্টেটা খুবই সুন্দর ছিল, এভাবে সাজানো ছিল, যেহেতু বলেইছিলাম ক্রিসমাসের সময় আমরা গিয়েছিলাম, তো চারিদিকটা খুব সুন্দর করে ওরা লাইটিং দিয়ে সাজিয়েছিল। হোমস্টের ঘরগুলো খুব বড় বড় ছিল, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এরকম ছিল ওদের ওয়ালের ডেকোরেশন।
এরকম দুটো বড় বড় কিং সাইজের আমাদের বেড দিয়েছিল, সেন্টার টেবিল ছিল, দুটো চেয়ার ছিল, এদিকে একটা ছোট টেবিল ছিল, চার্জিং পয়েন্ট ছিল। এখানে এরকম কার্টেন দেওয়া রয়েছে আর খুব বড় বড় জানলা ছিল। এই জানলা থেকে পুরো বাইরেটা ওদের ভিউ ছিল, দেখা যাচ্ছে। এখানে আমরা লাগেজগুলো রেখেছিলাম। এখানে একটা হ্যাঙ্গার মতন ছিল, এখানে সব জামা কাপড় ঝুলিয়ে রাখা যায়। ডাস্টবিন ছিল, এখানে একটা মিরর ছিল। এদিকে রয়েছে বাথরুম। বাথরুমটাও খুব স্পেশিয়াস ছিল, অনেক বড় বাথরুম ছিল, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর বাথরুম ছিল। গিজার থেকে আরম্ভ করে সব কিছুই ছিল, কমোড, বালতি, মগ, যা যা এসেনশিয়াল মানে দরকার সবই ছিল। ভেতরে বেসিন ছিল, হ্যান্ড ওয়াশ প্রোভাইড করেছিল ওরা, আর একটা মিররও ছিল। তারপরে একটু রেস্ট নিয়েই আমাদের আরম্ভ হয়ে গেল পার্টি শার্টি, মিন্স বোনফায়ার। এখানে খুব সুন্দর বড় জায়গাটা ছিল, ওখানে আমরা বোনফায়ার করেছিলাম। আর সাথে ছিল চিকেন পাকোড়া, চিকেনের অনেক আইটেম ছিল আর কি। তো সেটাও আমাদের খুব ভালো সন্ধ্যেটা কেটেছিল, খুব ভালো টাইম স্পেন্ড করেছিলাম আমরা গল্প করে, গান করে। তো ওখানে ওরা যারা হোমস্টে যারা ছিল তারাও খুবই মানে হেল্পফুল ছিল, ভীষণ ফ্রেন্ডলি ছিল, ওনারাও আমাদের সাথে এসেছিলেন। এইটা ছিল আমাদের গোটা ট্রিপের মধ্যে সব থেকে অ্যাডভেঞ্চারাস, যেটা ছিল ডাবল ডেকার রুট ব্রিজ, যেটা সবাই করতে পারে না। 3500 স্টেপ আমরা উঠেছিলাম, জাস্ট মানে পাটা সেদিনকে আর কিছু ছিল না আমাদের। তো ওখান থেকে এরকম লাঠি নিয়ে আমাদের যেতে হয়েছে। এইটা করার আগে এরকম একটা চার্চ পড়ে, চার্চটা খুব সুন্দর, এরকম এই বড় জায়গাটা পড়ে। আর এখান থেকে আমাদের এবার স্টার্ট হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ। অ্যাকচুয়ালি ডাবল ডেকার রুট ব্রিজ যেতে গেলে যেরকম নিচু মানে সিঁড়ি দিয়ে নামতে হবে, আবার উঠতেও হবে, দুরকম আর কি প্রসেস। তো খুবই মানে হেকটিক ছিল, বিশেষ করে যাদের পায়ের প্রবলেম তারা তো কখনোই মানে এই ডাবল ডেকার রুট ব্রিজ আমি কখনোই বলবো না করতে। আর যারা বয়স্ক হয়ে গেলেও এখানে একদমই রেকমেন্ড করবো না ডাবল ডেকার রুট ব্রিজ করার জন্য। তো চড়াই উতরাই এভাবেই যেতে হবে ডাবল ডেকার রুট ব্রিজ করতে। আর পুরো গোটা দিনটাই আপনাদের ডাবল ডেকার রুট ব্রিজ করতে করতেই চলে যাবে। মানে আমরা ধরুন সকালবেলায় জার্নি স্টার্ট করেছিলাম তাও 11টার দিকে, তো আমরা সন্ধেবেলা 6টা সাড়ে 6টার সময় আমাদের গাড়িতে ব্যাক করেছি, গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখানে ব্যাক করেছি। এই পুরো যাওয়া আসা মিলিয়ে আমাদের এতটা টাইম লেগেছিল। যাওয়ার পথে মাঝে মাঝে এরকম জায়গায় আপনাদের হল দিয়ে যেতে হবে, নাহলে একটানা কখনোই পারবেন না। এখানে বিভিন্ন ছোট ছোট দোকান আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, জল, চিপস, ম্যাগি, এসব কেক, বিস্কিট এসবের দোকান পেয়ে যাবেন। তো এরকম অনেকবার আপনাদের মানে ব্রেক দিয়ে যেতে হবে, নাহলে একটানা পারবেন না। তো আমরা এভাবে যাচ্ছিলাম, জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর এখানে। তো এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদের আর কি এনার্জি দিতে হবে, কেননা নামবার সময় তো খুবই সহজ, কিন্তু ওঠাটা ছিল মারাত্মক মানে কষ্টের, যেটা সেই জন্যই আর কি আমি বারবার বলছি যে বয়স্ক আর বাচ্চাদেরকে নিয়ে আসবেন না। তো মানে খাড়াই, সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই একদম, মানে ওঠার সময়টা সব থেকে বেশি কষ্ট হয়েছে। এখানে অনেক এরকম অনেক ছোটো ছোটো হোমস্টে রয়েছে, অনেকে সেখানে থাকে, যেমন এটা রিভার সাইড হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আর আমাদের সময় একটা ব্রিজ বন্ধ ছিল, যে ব্রিজটা দেখালাম, তো এখানে আমাদের এই জন্য ব্রিজের নিচ দিয়ে এভাবে পার হতে হচ্ছিল। আর এই রাস্তাটা খুবই রিস্কি ছিল, খুবই রিস্কি, মানে যে কোনো সময় পায়ে আর কি মুচকে ফুচকে যেতে পারে। তো কিন্তু জায়গাটা সৌন্দর্য ছিল অসাধারণ, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল অসাধারণ। এটা আমার ছেলে এখানে ইট দিয়ে পাথর দিয়ে ছুঁড়ে খেলছে জলের মধ্যে, ওর খুব ভালো লেগেছিল জায়গাটা। দেখুন এরকম সরু সরু স্পেসের মধ্যে দিয়ে পাটাকে তেরছা করে ফেলে যেতে হবে। এটা আরেকটা ব্রিজ, যেটা আমাদের আর এটা খোলা ছিল, এটাতে আমরা যেতে পেরেছিলাম। এই ব্রিজটা তুলনামূলক অনেক ভালো, এটা ভালোভাবে হাঁটাচলা করা যাচ্ছিল। আর নিচটা এরকম ছিল, এটা একটা মানে গাছের শিকড়ের থেকে এভাবে সৃষ্টি হয়েছে। তো এখানে পাথর ফেলে এখানকার স্থানীয় বাসিন্দারা এরকম একটা জায়গার স্পেস করে দিয়েছে, যার জন্য যে এই জায়গাটা খুব সুন্দর ছিল, নড়ছিল নাও, একটুও নড়ছিল না, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা দিয়ে যেতে। ফাইনালি অনেক কষ্ট করে আমরা পৌঁছতে পারলাম। এটা টিকিট কাউন্টার, ₹50 করে পার হেড লাগে। এইটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, এর দোতলাটা।
পুরোপুরি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, গাছের শিকড় থেকে এভাবে নিজে নিজেই বীজটা তৈরি হয়েছে। তো খুবই সুন্দর দেখুন এই গাছের শিকড়টা। দোতলা ব্রিজ, এটা হচ্ছে প্রথম তলা যেখানে আমরা ছিলাম, এর নিচেও তলা আছে যেটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে নিচের তলাটা, দেখুন নিচ আর ওপর দুটো পাশাপাশি দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সামনে থেকে পুরো ভিউ, কি অসাধারণ দৃশ্য দেখুন। বর্ষাকালে এই সাইডগুলোতে প্রচুর জলের প্রবাহ হয়। দেখুন এই যে দুতলা, এত কষ্ট করে এসেছি, আশাটা পুরো সার্থক হয়েছে। সত্যি প্রকৃতির অপারূপ সৌন্দর্য, না আসলে এখানে বিশ্বাস করা যাবে না। আর ওই সাইডে ওই দিকটা করে আরেকটু এগিয়ে গেলে, মানে আরও দূর, ধরুন 1-1.5 ঘন্টা ট্রেক হবে, গেলে রেইনবো ওয়াটারফলস পড়ে। তো আমরা অত দূর যাইনি। দেখুন জলে কত মাছ। এটা আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। সত্যি মেঘালয়কে মানে ভগবান হাত ভরে সাজিয়েছে। ডে 4-এ আমরা প্রথম রেডি হয়ে সকালবেলায় চলে এসেছিলাম। প্রথম স্পট হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন করা রয়েছে যাতে নোংরা না হয় আর কি। তো এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য স্কাই ভিউ পয়েন্ট। এটা পুরোটা বাঁশের তৈরি কিন্তু। আর এখান দিয়ে উঠে আপনাকে ওপরে একটা গাছে বাড়ি যেরকম হয়, গাছের ওপরে যেরকম বাড়ি হয়, তো পুরোটা গাছের ওপরে আর কি। এই বাঁশ দিয়ে আপনাকে গাছের ওপরে যেতে হবে। আর ওখানে আপনি গিয়ে দেখতে পাবেন বাংলাদেশের একটা ভিউ পয়েন্ট আপনার ওখানে আছে, যেটা বাংলাদেশকে দেখা যায় আর কি। আচ্ছা, অনেকেই কিন্তু মাউলিলংয়ে হোমস্টে নিয়ে থাকেন। মোটামুটি 2000 টাকা থেকে শুরু হয় হোমস্টে। তো আপনারা চাইলে কিন্তু মাউলিলংয়ে এক রাত্রি কাটিয়ে যেতে পারেন। ওইটা হচ্ছে বাংলাদেশ, ওই যে দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে। এখানে রয়েছে ফ্রুট জুসের দোকান, এছাড়া মোমোর দোকান, পানিপুরির দোকান, অনেক কিছু দোকান আছে। এছাড়া আপনি নর্মাল লাঞ্চও পেয়ে যাবেন। তো যারা মনে করবেন তো এখানে লাঞ্চ করেও আপনারা নেক্সট পয়েন্টে যেতে পারেন। আর ভিলেজটা দেখুন কি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দর ফুল টুল দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর। নেক্সট স্পট ছিল আমাদের ব্যালেন্সিং রক। এটা একটা বিশাল আশ্চর্য প্রকৃতির, আপনারা দেখুন কীরকম আশ্চর্য জিনিস। একটা ছোট পাথরের ওপর একটা বড় পাথর, মানে এটা অটোমেটিক্যালি প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে, আর এটা এভাবেই ব্যালেন্স করেছে। তো জায়গাটা খুব সুন্দর, এরকম চারদিক থেকে এরকমভাবে দেখা যায়। এটা প্রায় 1000 বছরেরও পুরনো, যেটা আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন। এর পরের স্পট ছিল সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। তো যারা ডাবল ডেকার রুট ব্রিজ করে তারা আর সিঙ্গেল ডেকার রুট ব্রিজ করে না, কেননা যেখানে ডাবল ডেকার রুট ব্রিজ হয় অত সুন্দর, মানে অত সৌন্দর্য আর অত কষ্ট করে আমরা গেছিলাম, তো সেখানে আর সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আমাদের করার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই আমরা যাইনি। তো আপনারা চাইলে যেতে পারেন। আমরা একদম নেক্সট চলে গেছিলাম ডাউকিতে। ডাউকিতে আমরা যেতে যেতে সন্ধেবেলা হয়ে গেছিলো, আর এরকম একটা অসম সানসেট আমরা অবজার্ভ করেছি, দারুণ লাগছিল সেই টাইমে গিয়ে। আর ঠিক এই পাথরের বর্ডারগুলোর ওই পাশেই হচ্ছে বাংলাদেশ, ওখান থেকে বাংলাদেশি লোকেরা আচার অনেক কিছু বিক্রি করছিল। তো আমরা জাস্ট সেদিনকে এমনি ভিজিট করেছিলাম। পরের দিন সকালবেলায় আমরা ডাউকি নদীতে এসেছিলাম আবার। আমরা ডাউকিতে স্টে করেছিলাম ফুড প্ল্যানেট গেস্ট হাউসে। এটা নিচে পুরো রেস্টুরেন্ট এরিয়া রয়েছে, আর খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। ওদেরকে অর্ডার করে দিলেই ওরা আপনাদের রুমে এসে রুম সার্ভিস দিয়ে যাবে। হোটেলটা খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এখান থেকে ডাউকির ডিস্টেন্স, মানে ডাউকি নদীর ডিস্টেন্সও খুব মানে সামনেই ছিল, বেশি দূরে ছিল না। তো ওই হোটেলটা আপনারা এখানে চাইলে পার ডে এখানে 2000 রুপিস করে পার রুমের জন্য নেয়। এটা ছিল হোটেলের রুম আমাদের। এখানে 3 জন শুতে পারবে, এরকম একটা টেলিভিশন সেট রয়েছে, কার্টেন রয়েছে দুদিকে জানলা, এখানে কাবার্ড রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে, ছোটো টেবিল আছে। কাবার্ডে ওরা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছিল, টাওয়েল প্রোভাইড করেছে, একটা সোপ প্রোভাইড করেছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা ছোটো মতন সরু স্পেস রয়েছে যেখানে মুখ টুক ধোয়া যাবে, বেসিন ছিল, মিরর ছিল। আর এটা হচ্ছে বাথরুম, মানে ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই ছিল। ওরা স্লিপার্স প্রোভাইড করেছিল, গিজার ছিল, পরিষ্কারই ছিল বাথরুম। মোটামুটি ঘরটা 2 দিন 1 দিন থাকার জন্য ঠিকঠাকই ছিল আমাদের।
জাস্ট একটা রাত্রি স্টে করে আবার পরের দিন সকালেই বেরিয়ে যাওয়া, এরকমই ছিল আমাদের স্কেডিউল আর কি। আর এইটা এই জানলাটা থেকে পুরো বাইরের ইয়েটা দেখা যায়, আর বাইরে যে বিশাল বড় একটা বারান্দা ছিল, ওখানে বসে সারাদিন কেটে যাবে। খুব সুন্দর ছিল জায়গাটা, স্পেশিয়াস ছিল। এটা হচ্ছে বারান্দাটা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ইনোভা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে বসে আপনারা গল্প করতে পারবেন স্ন্যাক্স নিয়ে বা চা নিয়ে হাতে। আর এটা হচ্ছে স্টেয়ার্সগুলো, সেই স্টেয়ার্সগুলো মানে মোটমাট মানে ভালোই ছিল, মানে বয়স্কদের পক্ষেও ভালোই ছিল, উঠতে পারবে। আর ওরা ঢুকেই মানে হোটেলটায় ঢুকে এরকম একটা বড় ছোটো মতন জায়গা ছিল, এটা উপরের তলায়। এইখানে আপনি বসে স্ন্যাক্স খেতে পারবেন এই টেবিলটায় বসে, বা আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারেন। জায়গাটা খুব সুন্দর ছিল আর কি। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি করে আমরা পৌঁছে গেলাম ডাউকি নদীতে। আর যেহেতু সময়টা ছিল ডিসেম্বর মাস, এই টাইমে ডাউকি নদী সব থেকে মানে ক্লিনেস্ট, মানে এশিয়ার ক্লিনেস্ট রিভার ডাউকি নদীকে বলা হয়। আর ডিসেম্বর মাসে সব থেকে জলটা মানে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, ঠিক সেরকম থাকে। তো মানে পুরো নিচ অবধি আপনারা দেখতে পাবেন যে পাথরগুলো মানে এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, এত স্বচ্ছ। আর এখানে আপনাদের পার বোটে 800 রুপিস করে লাগে। আর জানো আপনারা এখানে স্নান করতে পারেন, তার জন্য 200 টাকা করে এক্সট্রা পড়বে। টোটাল ওই 1000 মতন ধরে রাখতে হবে। তো আমাদের এই জার্নিটা ছিল মানে যাকে বলে হেভেনে পৌঁছে যাওয়ার পরে যেরকম ফিলিংস হয়, পুরো স্বর্গ লাগছিল, অসাধারণ। মানে খুবই ভালো লেগেছে আমাদের এই বোটিংটা করে এখানে। এত সুন্দর জলের কালার দেখে আমাদের জাস্ট মন ভরে গিয়েছিল। খুব সুন্দর ছিল ডাউকি। এটা আমাদের মানে পুরো মেঘালয় ট্রিপের বেস্ট স্পট ছিল। আপনারা চাইলে ডাউকি নদীর পাশে এখানে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানেও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে। টেন্টের ধারেও আপনারা থেকে ডাউকি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। কতটা স্বচ্ছ জল, জাস্ট একবার দেখুন, অসাধারণ। আমরা ইভিনিংয়ে এসেছিলাম, কিন্তু আমরা জাস্ট এই জলের কালারটা আর এইরকম জাস্ট এগুলো দেখার জন্য, স্বচ্ছ জলটা দেখার জন্য সকালবেলা দিকটা এসেছিলাম। কারণ সকালবেলায় সব থেকে বেশি ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে, যখন সূর্যটা একদম মাথার উপরে থাকে। তো সেই জন্য আমরা এই টাইমটা এসে আরেকবার বোটিং করেছিলাম। কি আসতে ইচ্ছা করছে তো? সত্যি দারুণ জায়গা। আমার সাথে ঘুরতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে একটু ছোট ধস মতন নেমেছিল, পাথরগুলো উপর থেকে নিজে নিজে নিচে পড়ছে, দেখুন। খুব ভালো একটা অভিজ্ঞতা মনে করে আমরা বোট থেকে নামলাম ফাইনালি। আর এখান থেকে আমরা একটা কুলের আচার কিনেছিলাম, যেটা খুব টেস্টি ছিল। এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, যেটা একটা পাথর দিয়ে ওরা করেছিল। ওই পারের মানুষ হচ্ছে বাংলাদেশি আর আমরা ইন্ডিয়ান। তো জাস্ট একটা পাথরের এপার আর ওপার। নেক্সট পয়েন্ট ছিল আমাদের বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখানে আমরা এসেছিলাম। এইদিকে রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ আর এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। কি সুন্দর লাগছে আমাদের দেশের পতাকাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে সাসপেনশন ব্রিজ। এটার ব্রিজের নিচে রয়েছে ডাউকি নদীটা। এখানে অনেকে কিন্তু স্কুবা ডাইভিং আর জিপ লাইনিং করে থাকে, এটা অ্যাক্টিভিটিস। তো যারা মনে করবেন স্কুবা ডাইভিং করবেন, তারা হোটেলে যারা যে হোটেলে উঠবেন সেখানকার মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তো তারাই বলে দেবে। আগে থেকে বুকিং করে নেবেন। 3500 করে পার হেড লাগে স্কুবা ডাইভিংয়ের জন্য।
তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চে এরকম ভাত, ডাল, সবজি আর আমরা অমলেট নিয়েছিলাম। তার বাইরে কোনো মাছ মাংস না খাওয়াই ভালো। তো এটা ছিল আমাদের নেক্সট স্পট। ক্রাংসুরা ফলস ছিল এটা। এখানেও অনেকগুলো সিঁড়ি আমাদের নিচে ট্রেক করে যেতে হয়েছিল। আমার এরকম একটা রেস্টিং এরিয়া পরে এই জায়গাটা থেকে ভিউ জাস্ট অসাধারণ লাগে দেখতে। সেটা টাইমটা আমরা পৌঁছেছিলাম জাস্ট, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে আপনাদের সোজা নিচে চলে যেতে হবে, অনেকগুলো স্টেপ রয়েছে। পৌঁছলাম, জাস্ট জলের কালারটা দেখুন, পুরো নীল রঙের, অভূতপূর্ব, অ্যামেজিং। মানে দেখেই মনে হচ্ছিল জলে নেমে পড়ি আর কি, যাই। বাট আপনারা এখানে চাইলে অবশ্যই সুইমিং করতে পারেন, লাইফ জ্যাকেটের বন্দোবস্ত রয়েছে। অবশ্যই এক্সট্রা জামা কাপড় আনবেন, টাওয়েল ক্যারি করবেন। জাস্ট অসাধারণ লেগেছে ক্রাংসুরি ফলসটা। আমি মেঘালয় আসলে অবশ্যই করে রেকমেন্ড করব এই ফলসটায় অবশ্যই আসুন, খুব সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের। এরপর সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা আমাদের চেরাপুঞ্জির হোমস্টেতে রিটার্ন ব্যাক করি। এটা ছিল অ্যাকচুয়ালি ইকো পার্ক বলে একটা স্পট আছে চেরাপুঞ্জিতে, ওর ভেতরেই রিসর্টটা রয়েছে। তো আমরা সেই রিসর্টেই ছিলাম। ডাবল বেড ছিল, এমনি খুবই সাধারণ মানের রিসর্ট ছিল এটা, এমন কিছু মানে হাইফাই নয়। এমনি টেলিভিশন, ফ্যান, দুটো হ্যাঙ্গার রয়েছে, দুটো বেড রয়েছে, আর মিরর রয়েছে, মসকিউটো স্প্রে ছিল, এইরকমই আর কি, একদম সিম্পল। আর ওয়াশরুম ছিল। আমরা যে হোমস্টেটায় উঠেছিলাম তার নাম ছিল ইউনিক হোমস্টে। এটা ইকো পার্কে সোহরাতে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। তো এবারে আমরা সকালবেলায় উঠে পরের দিনকে ইকো পার্কটাকে আগে প্রথমে ঘুরে রেখেছিলাম পায়ে হেঁটে। এটি একটি সাজানো গোছানো সুন্দর পার্ক, খুব সুন্দর দেখতে। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ারে হাইটটা কম থাকলেও ওখানে গিয়ে আপনি ভালো ভিউ পাবেন। বাচ্চাদের খুব ভালো লাগবে, কারণ এখানে দোলনা, এগুলো ব্রিজ, ছোটো ছোটো ব্রিজ, দোলনা, স্লিপ এগুলো রয়েছে বাচ্চাদের জন্য। এটা 7 সিস্টার ওয়াটারফলসের প্রথম ধাপ, ওই যেখানে দেখা যাচ্ছে। আমরা যে টাইমে গিয়েছিলাম জলটা একটু কম ছিল। আপনারা বর্ষাকালে মানে জুন জুলাই থেকে অক্টোবরের মধ্যে আসলে প্রচুর জল দেখতে পারবেন। এই জায়গাটা থেকে এই মানে ধরা হয় এটা মূল উৎস, কিন্তু ওই ফলসটা, এই যে এখান থেকে ফলসটা তৈরি হয়েছে গিয়ে নিচে আর কি খাদের সাথে মিশছে, এটা আর দেখা যায় না বলে এটাকে মিসিং ফলসও বলা হয়ে থাকে। এখানে পার হেড আর কি 20 টাকা করে টিকিট কেটে আসতে হয় ইকো পার্কে। এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আমরা যখন গিয়েছিলাম এইমাত্র বললাম যে তখন জল খুব কম ছিল, তাই 7টা ওয়াটারফলসের ধারাটা এত দূর থেকে ক্যাপচার হয়নি, তো অল্প অল্প জল ছিল। আর ওই টাইমটা আসলে আপনারা একদম মানে খুব সুন্দরভাবে ফলসটাকে দেখতে পারবেন। এরকম সুবিস্তৃত আঁকাবাঁকা পথ ছিল, আর চারিদিকে পরিবেশটা দারুণ ছিল, খুব সুন্দর লাগছিল। আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। তো আমাদের পরবর্তী নেক্সট যে ফলস ছিল, একটা ফলসের গিয়েছিলাম, সেটার একটা ইতিহাস রয়েছে, হিস্ট্রি রয়েছে। নোকালিকাই ফলস হচ্ছে ইন্ডিয়ার উচ্চতম জলপ্রপাত, প্লাঞ্জ ওয়াটারফল। প্লাঞ্জ ওয়াটারফল মানে হচ্ছে যখন জলটা পুরো ডিরেক্টলি ভার্টিক্যালি পুরো নিচে পড়ে, কোনো পাথর বা কোনো কিছুতে মানে না পড়ে, তো সেটাকে বলে প্লাঞ্জ ওয়াটারফল। তো এটার মোটামুটি 350 মিটার মতন এটার উচ্চতা রয়েছে। আর এটার পেছনে যে হিস্ট্রিটা ছিল সেটা হচ্ছে নৌকালিকাই লিকাই বলে একজন ভদ্রমহিলা ছিল খাসি উপজাতির। তো তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তিনি সেকেন্ড বিয়ে করেন। তো যে ফার্স্ট যখন তার বিয়ে হয়েছিল তখন তার একটা বেবি ছিল। তো সেকেন্ড যে হাজব্যান্ড ছিল সে আর কি খুব জেলাস ছিল যে লিকাই তার বাচ্চা মেয়েকে অনেক বেশি টাইম দেয় এবং খুব ভালোবাসে। তো সেই কারণে জেলাসির বশে এবং রাগের বশে তার সেকেন্ড হাজব্যান্ড তার বাচ্চা মেয়েটাকে মানে মেরে ফেলে, এবং সেই তার বাচ্চা মেয়েটার মাংস দিয়ে রান্না করে রেখে দেয়। এবার সারাদিন ক্লান্ত হয়ে যখন লিকাই বাড়িতে ফেরে তখন রেস্ট নেয়, তখন খাবারটা খেয়ে নেয়, এবং সে নোটিস করে যে বাচ্চা মেয়ের একটা কাটা আঙুল। তো ওটা দেখে লিকাই পাগল হয়ে যায় এবং এই জলপ্রপাতের ওপর থেকে একদম নিচে উনি ঝাঁপ দেয়। নৌকালিকায় নো মানে নো কথাটার অর্থ হচ্ছে ঝাঁপ দেওয়া,
আর লি মানে হচ্ছে মহিলা, আর ওনার নামটা ছিল লিকাই। তো এইভাবেই এই জলপ্রপাতটার নামকরণ করা হয়েছে। এই স্পটটা কখনোই মিস করবেন না, খুব সুন্দর স্পট। এখানে আশেপাশে খাবারের দোকান এবং শপিংয়ের দোকানও আপনারা পেয়ে যাবেন, তো আপনারা করে নিতে পারেন। আর এখানে এরপরে আমাদের যে স্পটটায় গিয়েছিলাম তার আগে আমাদের যে চারপাশে এত সুন্দর ভ্যালি পড়েছিল, খুব সুন্দর লাগছিল আর কি আমাদের যেতে। আচ্ছা, আমরা যে ইনোভাটা আমাদের দেওয়া হয়েছিল, যে মাফিজুল দা আমাদের ড্রাইভার দাদা ছিলেন, আমাদের পার ডে 5000 রুপিস করে পড়েছিল। ভালো হয়েছে। আমি মেঘালয় ট্রিপটা 7 দিনের প্যাকেজ ছিল, এটা খুব সুন্দর করে করে দিয়েছি, দিদির খুব পছন্দ হয়েছে। আপনারা যদি কেউ যদি আসতে চান তাহলে দিদির ভিডিওর জরিয়াতে যদি আসেন তাহলে আমি 3 স্টেট করে দিব, অরুণাচল, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড। যদি করতে চান তাহলে দিদির ভিডিওর জরিয়াতে আসবেন, আমি করে দিব খুব সুন্দর করে। দিদি বলেন। ডিসকাউন্ট দেবেন উনি, যদি আমার ভিডিওটা দেখে আসেন তাহলে উনি অনেকটা ডিসকাউন্ট দেবেন। উনি শুধু মেঘালয়, শিলং নয়, এর সাথেও আসাম, অরুণাচল প্রদেশ, এগুলো এগুলো 3 স্টেট উনি পুরো একদম পুরো টোটাল প্যাকেজ আপনাদের ফুল ডিসকাউন্টে। এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই, এজেন্টে যত দিবে তার চেয়ে আমি 10% ডিসকাউন্ট দিয়ে 10% এর উপরে ডিসকাউন্ট দিয়ে আপনাদের পুরো ট্রিপ উনি খুব ভালো করে দেবেন। দাদা খুবই ভালো মানুষ। আমরা আসতে পারবেন। আমরা খুবই ভালো ঘুরেছি, তো দেখতে থাকুন। আমাদের নেক্সট স্পট হচ্ছে গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভসে এরকম প্রত্যেকটা ছোট ছোট জায়গা রয়েছে এবং তার আগে এরকম বোর্ড দিয়ে অ্যারো দিয়ে দেওয়া হয়েছে এবং নাম সমেত এখানে। এটা যেরকম একটা গুহা, মানে কেভস আর কি, এখান দিয়ে আমরা যাবো এখন। তো গার্ডেন অফ কেভসে মূলত অনেক ছোট ছোট গুহা রয়েছে এবং অনেক অসংখ্য জলপ্রপাত রয়েছে এবং এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিংস কেভ, আইডেন্টিক্যাল লাগছে। যখন বানানোর পরে কালার কম্বিনেশন দেখবে কেমন আসবে, দারুণ আসবে। মেঘালয় মানে অসংখ্য জলপ্রপাতের দেশ, আর যেরকম জায়গায় জায়গায় এরকম ঝর্ণা আপনারা দেখতে পাবেন না এটা হতে পারে না। তো এরকম অসংখ্য ঝর্ণা এখানে রয়েছে, এই কেভসে রয়েছে। খুব সুন্দর ছিল জায়গাটা। আর আমরা যে ডাবল ডেকার রিপিট করেছিলাম তখন যা মানে যে লেভেলের কষ্ট হয়েছিল, এখন এই সিঁড়িগুলো দিয়ে চড়াই উতরাই করতে অতটাও প্রবলেম আমাদের হচ্ছিল না। তো এটা আপনারা ইজিলি করতে পারবেন যাদের পায়ে হাঁটুর সমস্যা খুব একটা নেই। এটা দেখবো। মায়ের পেটে ভ্রূণ অবস্থায় বাচ্চা থাকাকালীন যেরকম দেখতে লাগে, প্রকৃতি থেকে অটোমেটিক্যালি এভাবে পাথরের গায়ে এই রকমভাবে সৃষ্টি হয়েছে। এটা দেখতে এটা আমাদের বেস্ট লেগেছিল, খুব সুন্দর ছিল জিনিসটা দেখতে। নেক্সট স্পট ছিল এরকম বাঁশের সেতু তৈরি করা, খুব সুন্দর ছিল জায়গাটা। চারপাশে এরকম ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে বাঁশের সেতু, আর এখান থেকে পাহাড়ি একটা জলের ছোট স্ট্রিম এসেছে। মনে করা হয় এই জলটা খেলে নাকি সমস্ত রোগ দূর হয়ে যায় এবং ওই জলটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে এখানে খায়। আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে দূরে ওই জায়গাটাতে বাংলাদেশ দেখা যায়। নেক্সট পয়েন্টে ছিল এরকম হার্ট শেপের তৈরি রক, যেটা অটোমেটিক্যালি নেচারে এভাবেই তৈরি হয়েছে।
তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল, এখানে অনেকে কয়েন ফেলে উইশ পূরণ করে। পরে আমরা হোটেলে পৌঁছে যাই এবং পরের দিন আমরা একদম শিলংয়ে পৌঁছেছিলাম এবং শিলংয়ে সেই হোটেলটাতে উঠেছিলাম। পরের দিন শিলং থেকে আমরা রওনা হয়েছিলাম শিলংয়ের সাইট সিনগুলো দেখার জন্য। এটা হচ্ছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন। এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা আসলে নয় সানসেটের সময় আসবেন, না হলে সানরাইজের সময় আসবেন, আর তাহলে একদম ক্লিয়ারলি পুরো ভ্যালিটা দেখতে পারবেন। খুব সুন্দর জায়গাটা। আর এর সামনে অনেকটা বড় জায়গা রয়েছে পার্কিং করার জন্য। তো এরকমভাবে এমনি পায়ে হেঁটেই জায়গাটাকে আপনাকে ডিসকভার করতে হবে। এই জায়গাটা আসার জন্য কোনো এন্ট্রি ফিস দিতে হবে না। কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা চলে গেলাম শিলং পিক, আমাদের সেকেন্ড স্পটে। শিলং পিকে আসতে গেলে যে গাড়ি করে আপনারা যাবেন সেই গাড়ি আপনাকে কিন্তু শিলং পিক অবধি আনবে না। আপনাকে মাঝে কাউন্টারে দাঁড়িয়ে গাড়ি চেঞ্জ করতে হবে, 200 টাকা করে 4 সিটার গাড়ি ওখানে বুক করতে হবে। ওরা আপনাকে শিলং পিকে নিয়ে আসবে। আসার সময় আপনার সচিত্র আইডি প্রুফ দেখাতে হবে। শিলং পিকে এসে শিলং পিকটা অনেকটা উঁচুতে অবস্থিত বলে, একদম টপ পয়েন্ট বলে এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এখান থেকে শিলং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এর সাথে বাংলাদেশেরও কিছু কিছু অংশ এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে ওখান থেকে শিলংয়ের যে ভিউটা সেটা জাস্ট মন ভোলানো, খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে। এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে কিন্তু প্রচুর দাম। খাবারের দোকান বলতে টি, ম্যাগি, ডিম সিদ্ধ এসব পাওয়া যায়। আর এমনি জামা কাপড় বা টুকটাক কিছু কেনার দোকান রয়েছে কিন্তু খুবই কস্টলি। শিলং পয়েন্টটা আমাদের খুব ভালো লেগেছিলো। শিলং পিকটা দেখে আমরা চলে গেলাম আমাদের নেক্সট পয়েন্টে, সেটা ছিল এয়ারফোর্স মিউজিয়াম। সেনারা কিভাবে যুদ্ধ করতো সেটা পুরো চিত্রের মাধ্যমে বিভিন্ন মডেল তৈরি করে তারা কি ধরনের পোশাক আশাক ব্যবহার করত, যুদ্ধের সময় কি কি মেশিনস ইউজ করা হতো, এই সমস্ত কিছুর মানে একটা মিউজিয়ামের মধ্যে এগুলো দেখানো হয়েছে। জায়গাটা খুব সুন্দর ছিল, অনেক ইনফরমেটিভ ছিল। এখানে অবশ্যই বাচ্চাকে নিয়ে আসবেন, ওদেরও ভালো লাগবে। শুধুমাত্র তাই নয়, এখানে আমাদের বিভিন্ন রাজ্যের মানে বিশেষ করে এই অসম, আসাম বা মেঘালয়, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যে যে যে জাতিগুলোর তাদের কীরকম ধরনের কালচার রয়েছে, তাদের পোশাক আশাক, খাবার, তাদের কালচার, এগুলো নিয়েও এখানে ছোটোখাটো একটা মিউজিয়াম মতন করা রয়েছে। এই স্পটটা দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস। এলিফ্যান্ট ওয়াটারফলসে অ্যাকচুয়ালি অনেক বছর আগে এখানে এলিফ্যান্টের আকৃতির একটি বড় পাথর ছিল এবং সেটার অনুযায়ী নামকরণ করা হয়েছিল এলিফ্যান্ট ফলস। তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই পাথরটা অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো এটা 3টে স্টেপ রয়েছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ থেকে সবথেকে ভালোভাবে এই ওয়াটারফলসকে দেখা যায়। এখানে আসতে গেলেও আপনাকে কিছুটা পথ ট্রেক করে আসতে হবে, কিন্তু এটার আসার পরে নিচের স্টেপটা দেখতে বেশি সুন্দর লাগে। আর এখানে আসতে 100 টাকা করে টিকিট কাটতে হয়, যেটা আমার একটু বেশি বলে মনে হয়। ফার্স্ট দেখার পরে আমরা লাঞ্চ করে নিয়ে, সন্ধে হয়ে গেছিলো, লাঞ্চ করে নিয়ে আমাদের যেহেতু রাত্রিরে ট্রেন ছিল তাই আমরা আর কিছু কন্টিনিউ করিনি। এছাড়া আপনারা এখানে ওয়ার্ডস লেক, লেডি হায়দারি পার্ক এগুলো দেখতে পারেন। আমাদের হাতে টাইম ছিল না বলে আমরা দেখিনি, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আরেকটা মিউজিয়ামও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি এই পুরো ট্রিপটা যে করলাম আমাদের টোটাল কত খরচা হয়েছে। শিলংয়ে আমরা ছিলাম 2 রাত্রি, পার হেড 1500 টাকা করে পড়েছে হোটেল খরচা, তাহলে 3000 হলো। চেরাপুঞ্জিতে 2 রাত্রি ছিলাম, সেখানে আমাদের পার হেড 1000 করে পড়েছিল, তাহলে সেখানে হলো 2000। ডাউকেতে 1 রাত্রি ছিলাম, সেখানে পড়েছিল 1000 করে পার হেড, তাহলে টোটাল আমাদের হোটেল এক্সপেন্ডিচার হচ্ছে 6000 পার হেড।
কার ফেয়ার আমাদের 6 দিনের জন্য 5,000 টাকা করে 30,000 টাকা টোটাল হয় পার হেড, তাহলে হচ্ছে 5,000। প্রত্যেকটা জায়গার এন্ট্রি ফিস, পার্কিং ফিস থাকবে এবং বোটিং চার্জ সব নিয়ে কিন্তু আমি 1,000 ধরে রেখেছি। টোটাল হলো এখানে 15,000। আচ্ছা, ট্রেন ফেয়ার যদি এসিতে করে আপনারা যান তাহলে 1500 টাকা করে পার হেড ধরলে আপনার যাওয়া আসে মিলিয়ে 3,000 টাকা করে পড়ছে, তাহলে টোটাল আপনার 18,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। কিন্তু অনেক ভিডিওতে অনেকে দেখি বলে 10,000, 8,000। তো আমার মনে হয়, আমি জানি না কেন এরকম ভুল তথ্য দেওয়া হয়, কেননা আমি যদি ওটিডিসি বাসে করে যাই তাহলে 500 টাকা করে পার হেড হয়, আর যদি আমি এসি ট্রেনে না গিয়ে নর্মাল স্লিপার ক্লাসে যাই তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা ভাড়া কমতে পারে। কিন্তু আদার পার্কিং ফিস আমি এখানে সমস্ত খাবার খরচ ইনক্লুড করি 18 থেকে 20 মতন আপনাদের পার হেড খরচা হতে পারে যদি আপনারা 6 দিনের ট্রিপটা করেন। আর যদি আপনারা এখান থেকে ধরুন 3 দিনের বা 4 দিনের করেন তাহলে অটোমেটিক্যালি এটা আপনার কমে ওই 12 থেকে 15-র মধ্যে হয়ে যাওয়া। ভিডিওটা যদি কিছুমাত্র আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর কমেন্ট করবেন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। স্টে টিউনড, আমি দেবী, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন। থ্যাংক ইউ।